বলছিলাম যে অসংখ্য মানুষ জানতে চাচ্ছে কি হচ্ছে? রাষ্ট্রপতির ছবি হঠাৎ করে সরিয়ে ফেলতে বলা হয়েছে কিনা? আসলে কি হয়েছে বলুন তো? আপনাকে ধন্যবাদ। কি হয়েছে এক্স্যাক্টলি আমিও বলতে পারবো না, তবে আমি কিছু আপনাদেরকে আইডিয়া দিতে পারবো। জি, প্রথম কথা হলো, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, এই তিনজনের ছবি গত বছর আগস্ট মাস নাগাদ সব দূতাবাস থেকে উধাও হয়ে গেছে। সুতরাং এখন যদি এই ইনস্ট্রাকশন আসে, এটা হাস্যকর। তো দেখেন কি কি পরিস্থিতিতে এসব হতে পারে সেটা আমি একটা আইডিয়া দিতে পারি। একটা হলো যে, হতে পারে কোনো জায়গায় কোনো একটা ছবি দেখেছে কেউ, এবং কেউ ফোন করে বলে যে অমুক জায়গায় আমরা তো এখনো দেখছি যে এর ছবি ঝুলছে, এরকম করে বলে। তখন বাংলাদেশে হম্বিতম্বি করে ওরা একটা ইনস্ট্রাকশন পাঠায়, এরকম হতে পারে। আর একটা হতে পারে যে রাষ্ট্রপতিকে নিয়ে মানে একটা কিছু গুঞ্জন তৈরি করা হতে পারে। কারণ হলো দেখেন, যদি যেটা নিয়ে মানুষের মধ্যে যেটা সবচেয়ে ভাবা হচ্ছে যে রাষ্ট্রপতিকে সরিয়ে কাউকে বসানো হবে কিনা, রাইট। সেটার জন্য তো আগাম আপনার এই ছবি নামানোর জন্য বলার দরকার নেই। যখন কেউ বসবে সেই পদে, তখন তো অটোমেটিক মানুষ জানবে যে ওই ছবিটা নামিয়ে নতুন রাষ্ট্রপতির ছবি দিতে হবে। তবে সাধারণত সরকারি কর্মচারীরা, দূতাবাসের কর্মচারী বলুন, বাংলাদেশে বলুন, তারা সবচেয়ে বেশি সেফ সাইডে থাকতে চায়। সুতরাং ছবি তারা অনেক আগেই নামিয়ে ফেলছে। কোথাও একটা দুটা থাকতে পারে, বাট আমি এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই ছবিগুলোর এখন কোনো দূতাবাসে অস্তিত্ব নাই। আপনি কি খেয়াল করেছিলেন গত বছর এই আগস্টে জঙ্গি উত্থানের পর আমাদের লন্ডনের হাই কমিশনে কি হয়েছিল? সেখানে আপনি হয়তো চিনতে পারবেন, পুরনো এক সাংবাদিক লিটন নামে, এক সময় সে বোধহয় ইয়েতে চাকরি করতো, এটিএন, যে এটিএন চ্যানেল এটিএনে চাকরি করতো। সে বহু বছর লন্ডনে চলে গেছে সাংবাদিকতা করে। ওইখানে লন্ডনে কিছু কমিউনিটি বেসড টেলিভিশন আছে, একটা ছিল চ্যানেল এস বাই, একটা বাংলা, এখন কি আছে আমি জানি না। ওইখানে চাকরি করতো। আমার তার সাথে পরিচয় বহু বছর আগে, ইটালিতে 2007-08-এর দিকে। তো সে দেখলাম যে নিজেই নেতৃত্ব দিয়েছে লন্ডন হাই কমিশন থেকে বঙ্গবন্ধু ছবি নামানোর ক্ষেত্রে। আমরা সেখানে দেখলাম যে রাষ্ট্রদূত ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে দেখেন ছবি নেই, ছবি নেই। তো এগুলো দেখে সবাই সতর্ক হয়ে যায়, শাহাবুদ্দিনের ছবি আসলে কোথাও নাই। এখন এই প্রেক্ষাপটে এটা দেয়ার কি মানে আছে, কেন এটা বুঝতেই পারে না। হয় একটা এটা কিন্তু হুজুগ ছিল। আজকে এটা এইটা কিন্তু আজকে হয়েছে তা কিন্তু না। গতকাল থেকে জি, আমি বললাম তো একদম অসংখ্য মানুষ আমার কাছে জানতে যাচ্ছে এবং আজকে বিভিন্ন পত্রিকায়ও কিন্তু আমি অন্তত ২ টি পত্রিকায় এই খবরটি দেখেছি আজকে। আমিও দেখেছি। আমিও দেখেছি, তবে আমার কাছে ব্যাপারটা একেবারে সিগনিফিক্যান্ট কিছু মনে হয় না। আর প্রথম কথা হলো যে, আচ্ছা, ছবির বিষয়ে আরো কিছু জিনিস আপনাকে বলি। দেখেন, জি। আমরা খুব ছবিতে স্পর্শকাতর হয়ে যাই, কিন্তু আমরা যেভাবে ওই যে যারা অফিস প্রধান, মনে করেন একজন রাষ্ট্রদূত, খুব বিচ্ছিরি ভাবে তিনটা বড় বড় ছবি লাগানো হয়। এটা আপনি পৃথিবীর কোথাও দেখবেন না, কোনো দূতাবাসে এই অদ্ভুত জিনিস নাই। দেখতে খুবই দৃষ্টিকটু। মনে করেন আপনি অন্য দেশে, আমরা ইন্ডিয়ান হাই কমিশনে গেলে আপনি দেখবেন সুন্দর করে একটা ছোট গান্ধীর ফটো ওরা 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 ইয়ে করে। আর মরক্কোতে দেখলাম যে ওরা সব সময় রাজার ছবিটা অনেক বড় করে বাঁধায় একটা ছবি। কিন্তু এই লাইন ধরে তিনটা ছবি আমাদের অফিস প্রধানগুলো বসে থাকে, এটার কোনো আসলে হয় কি, জিনিসটা হলো স্পর্শকাতরতা আছে দেখে ওটা রক্ষা করা, কিন্তু একটু শৈল্পিক ভাবে যে ছবি জিনিস। লাগানোটা আমার মনে হয় আমাদের সাবকন্টিনেন্টের কালচার। না, সবাই একটা আমেরিকাতে দুটা তো ছবি প্রেসিডেন্টের করে। ছবি কোথাও থাকে না? আমেরিকার বড় বড় অফিসগুলাতে থাকে, ওরা তিনজনের ছবি করে, যে আপনার তিনজন হলো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এই আর সেক্রেটারি অফ স্টেট। ওদের ফরেন অফিস সংক্রান্ত যেসব অফিস আদালত বাইরে আছে, ওরা এই ও তিনটা আপনি ছবি। দূতাবাসগুলোতে বলছেন। জি, এই এই তিনটা ছবি আমেরিকার মধ্যে ব্যবহার করে। কোথাও থাকে না। না, থাকার কথা না। হ্যাঁ, সেটা এগুলো আমি হলো বলছি। আমাদের স্পর্শকাতরতা বেশি, কারণ হ্যাঁ। হলো আমরা কিন্তু কোনো জায়গায় রেসপেক্ট করি না। আপনি দেখবেন পৃথিবীর কোথাও সংসদ সদস্যদের মাননীয় ইত্যাদি ইত্যাদি যোগ করে না। হ্যাঁ, কিন্তু তারা মানুষকে রেসপেক্ট করে, আমরা মানুষকে রেসপেক্ট করি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, অর্থাৎ আমাদের দেখাতে হবে, অর্থাৎ এই পর্যন্ত সবকিছু হলো। থাকলেও তো কথা ছিল। এরপরে তো আরো অনেক মানে বিশেষণ শেষ করতে লাগে ১ মিনিট। জি,
সংসদে একজন এমপি তার 2 মিনিট নিয়ে 5 মিনিট সময় দিয়ে 2 মিনিট ওই এইসব অনরিফিক দিয়ে সময়টা নষ্ট করে। এটা হলো আমাদের সমাজের নতুন সমাজ, খুবই ম্যাচিওর, অশিক্ষিত, মননশীলতার অভাব। এগুলো এগুলো হলো আমাদের আর কি এই ধরনের জিনিস নিয়ে আমাদেরকে এত সেন্সিটিভ করে রেখেছে। জি, এখন দেখুন মানে সেনসিটিভিটি তো অনেকগুলো কারণ আছে রাষ্ট্রপতির ছবি অপসারণ নিয়ে। আপনি নিশ্চয়ই শুনেছেন যে আ আ এখন কারো এখানে একজন অলরেডি মন্তব্য করেছেন সুলতানা আপা বেগম জিয়াকে রাষ্ট্রপতি হবেন, হ্যাঁ? এরকম অনেক রকম গুঞ্জন কিন্তু আছে। আপনি নিশ্চয়ই জানেন যে আ ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হয়ে যাবেন, হ্যাঁ? একটা অনেক রকম ইকুয়েশন এর কথা বলছে। ডক্টর ইউনূস আবার ন্যায়পাল হয়ে যাবেন। অনেক রকম কথাবার্তা কিন্তু চলছে। এখন হতে পারে এগুলো গুজব, হতে পারে কমপ্লিটলি গুঞ্জন। কিন্তু এগুলোর পিছনেও তো একটা ব্যাকগ্রাউন্ড থাকে। আপনি জানেন যে রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে। আ অনেক সময় বিভিন্ন ইনফরমেশন মার্কেটে দিয়ে দেখা হয় রিপারকাশন টা কি হয়, তাই না? সো হতে পারে। এইরকম কোনো ব্যাপার আছে কিনা যে আদৌ আসলেই তাদের আদার কোনো প্ল্যান ইমপ্লিমেন্টেশন এর ব্যাপার আছে কিনা? এদের ব্যাপারগুলো হলো কি, এদের দেখেন আজকে আবার ওয়াকারুজ্জামানের একটা বক্তৃতা এসেছে, হ্যাঁ, তাকে আবার আজকে একেবারে গরম টরম মনে হলো। হ্যাঁ, এই লোক আপনার 5ই আগস্ট সে সাংবিধানিক সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, যার কারণে আজকে বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, এই পুরো দায়িত্ব আসলে ওয়াকারুজ্জামানের। যেই পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল সেইখান থেকে রাষ্ট্রের সম্পদ রক্ষা করার একমাত্র সামরিক বাহিনীগুলোর পক্ষে সম্ভব ছিল। তারা কিন্তু রাষ্ট্রের কোনো সম্পদ রক্ষা করেনি। হ্যাঁ, এরপরে হাজার হাজার মানুষ মারা গেল, পুলিশ হত্যা করলো, সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখেছে। এখন আবার সেনাবাহিনী প্রধানের এই বক্তৃতা দেখে আজকে আবার কিছু আওয়ামী লীগের যারা সমর্থক তাদের ফেসবুকে দেখলাম যে তারা অনেক নরম এই সেনাবাহিনী প্রধানের প্রতি। আসলে হয় কি, বাঙালি আপনার বাই নেচার দে আর ভেরি উইক ইন অ্যাডমিনিস্ট্রেশন। প্রথম কথা হলো, এই সেনাবাহিনী প্রধান যেই অপরাধ করে ফেলছে সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা, এবং এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনি যদি এই সেনাবাহিনীকে, আপনাকে যদি এখন ক্ষমতায়ও বসায় এবং আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি একটা খারাপ নজির কিন্তু আপনি আপনি উপস্থাপন করবেন। আর একটা জিনিস, এই ছবির ব্যাপারে আমি যেটা বুঝছি না, যদি হতে পারে ওরা ওইটা দেখছে, হতে পারে আপনার কোনো একটা ইস্যু থেকে নজর ঘোরানো হতে পারে। আরেকটা হতে পারে যেটা খুব প্রাসঙ্গিক, আমরা দেখেছি 5 আগস্টের পরে ওই যে আপনার পিনাকি, ইলিয়াস, এরা প্রচুর ধমক টমক দিত যে এখনো শেখ মুজিবের ছবি ওইখানে কেন, এগুলা বলে টোলে। হয়তো পিনাকিকে কেউ কোথাও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের একটা ছবি দিয়ে আপনার হয়তো একটা ফোন করেছে, পিনাকি ধমক দিয়েছে ঢাকায়, ওরা ওইটা দিতে পারে। এইরকম কিছু হতে পারে, সিগনিফিক্যান্ট কিছু হতে পারে। হয় কি, আপনি থ্রি স্টেজেস এর কথা বলছেন? জি জি, বুঝতে পারছি। এখন আজকে দেখলাম তারা খুব সমালোচনা করছে সবকিছু মিলিয়ে। ডক্টর ইউনূসের সমালোচনা করছে। আ আপনি জানেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি বলছেন যে ডক্টর ইউনূসের তীব্র ভাষায় সমালোচনা করে বলছেন যে ডক্টর ইউনূস লন্ডনে সিজদা দিয়ে এসেছেন। মানে তারেক রহমানের সঙ্গে বৈঠকের কথা বলেছেন। এদিকে পাটোয়ারি দেখলাম একই কথাই বলছে যে লন্ডনে সিজদা দিয়ে এসেছে এবং তারা এটাতে বিস্মিত। ঘটনা কি? কোথাও কিছু সামথিং কুকিং? যদি ইলেকশন হয়, আপনার ইলেকশন যদি হতে হয়, আর ইউনূসের যে ইলেকশনের আসলে কোনো বৈধতা থাকবে না, কারণ হলো আমরা কিন্তু এখনো আওয়ামী লীগকে পিকচারে দেখছি না। সেই ক্ষেত্রে আপনার যদি এই সমঝোতাগুলো করতে হবে বিএনপির সাথে, আর বিএনপির সাথে সমঝোতা করা মানে হলো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তখন তো আপনার জামাত, এনসিপি, এরা আসলে জামাত হয়তো সংগঠিতভাবে কিছু পাবে, এনসিপি কে জামাতের সাথে মার্চ করে যেতে হবে। কিন্তু এই হাসনাত আব্দুল্লাহ বা এই ধরনের ছেলেগুলা বা ছেলে মেয়ে যারা আছে, তারা তো অলরেডি যে অপরাধ করেছে এইটা থেকে কেউ তাদের ক্ষমা করতে পারবে না। সুতরাং এদের নিরাপত্তা আসলে পৃথিবীর কোথাও নাই। এরা যদি কেউ বাঁচতে চায়, এখনই এদের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া উচিত। কিন্তু ওরা সেটা না করে ওরা দর কষাকষি করছে, কারণ হলো ওদের পেছনে ইউনূস আছে। কিন্তু যখন আপনার ক্ষমতা হাত থেকে সরে যায়, তখন আসলে কেউ কাউকে বাঁচাতে পারে না। আর আপনার অপরাধটা যদি হয় যে এত বড় অপরাধ যেখানে মৃত্যুদণ্ড ছাড়া, এবং দেখেন হাজার হাজার মানুষের রক্ত ওদের গায়ে লেগে আছে, হ্যাঁ,
পুলিশ হত্যাকাণ্ডের রক্ত। হ্যাঁ, হয়তো বিএনপির লোকজনই পুলিশ মেরেছে, কিন্তু বেয়াদবিগুলো তো এই হাসনাত আবদুল্লাহরাই সবচেয়ে বেশি করেছে। বিএনপিরও কিছু লোক করেছে, কিন্তু এরা ন্যাশনালি একটা দেখেন যে পরিমাণ অ্যারোগ্যান্স এখনো এদের আছে, এদের মাথা তো ঠিক থাকার কথা নয়। কারণ হলো প্রত্যেকের জান কিন্তু বের হয়ে যাবে যে কোনো একদিন, আপনার এটা কখন বের হয়ে যাবে ওরাও জানে না। সুতরাং এদের অর্ধেক লোক কিন্তু উন্মাদ হয়ে আছে। আপনার এই ভয়টা ইউনূস সহ যত লোক আছে সবারই কিন্তু এই ভয় থাকাটাই স্বাভাবিক। যদি ভয় না থাকে আমি বলবো যে এরা স্টুপিড। আপনি দেখেন কিছু কিছু লাল বদর মানে তথাকথিত সুশীল সমাজ, এরা বড় বড় কথা বলছে। আপনার মনে করেন যে আব্দুল নূর তুষার নামে একটা মোটা ছেলে আছে, সে আপনার এখন খুব ভালো ভালো কথা বলছে, কিন্তু দেখতে হবে এরা জুলাই আগস্টে গত বছর কি করেছিল। যারাই আওয়ামী লীগকে দোষ দিয়ে আওয়ামী লীগের সাথে এই হাসনাত আবদুল্লাহদের তুলনা করবে, এরা সবাই এখন সুবিধাবাদী, অর্থাৎ এরা দুই দিকে পা রাখছে। কারণ খুবই তাড়াতাড়ি এই এনসিপির সন্ত্রাসীগুলো আপনার পড়বে। তারপরে এরা যারা যারা জুলাই আগস্টে অপরাধ করেছে, অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এই ষড়যন্ত্রের সঙ্গী হয়েছে, আপনার আমেরিকান ডলার খেয়েছে, এদের কিন্তু এই বিপদ ওদের পিছু তাড়া করছে। সেই জন্য অনেকে আগে থেকে আঁচ করতে পেরে আপনার এখন আওয়ামী লীগকে ওদের সাথে মিলাচ্ছে, মানে নানান ভাবে আপনার মানে ওই অপরাধের জায়গা থেকে সরে আসতে চাচ্ছে। কিন্তু আমি মনে করি শুধু নিরীহ জনগণ ছাড়া, নিরীহ জনগণ বলতে সাধারণ মানুষ যাদের তেমন কোনো রাজনৈতিক অ্যালিজেন্স নেই, যাদের নিত্যদিনের জীবনযাপন হলো যাদের সবচেয়ে বড় সমস্যা, এরা ছাড়া যারা সুবিধাভোগী শ্রেণী আছে, যারা একেবারে স্পষ্টভাবে আমেরিকান ডলার খেয়েছে, এই লোকগুলাকে কোনোভাবেই আপনার ক্ষমা করার সুযোগ নাই। কারণ এদেরকে কিছু শাস্তি যদি না দেয়া হয়, বাংলাদেশ রাষ্ট্রের উপর যে আঘাত এসেছে 5ই আগস্ট, সেই আঘাত আপনি ভবিষ্যতের জন্য বন্ধ করতে পারবেন না। না, এখন ধরেন সেগুলো তো অনেক পরের কথা। এখন যেই কন্টিনিউয়াস যে প্রসেসগুলো আছে, সেইখানে যদি আমরা দেখি, আপনি দেখুন কালকে বঙ্গবন্ধুর প্রয়াণ দিবস 15ই আগস্ট উপলক্ষে সারা পৃথিবী জুড়ে যে পরিমাণ যেভাবে করে মানুষ একদম একদম আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে, যেটি হয়তো গত 15 বছরেও সম্ভব হয়নি। কিন্তু গতকাল মানুষ জানান দিয়ে দিয়েছে যে বঙ্গবন্ধুই অবিসংবাদিত নেতা, বঙ্গবন্ধুই আমাদের জাতির জনক, এটি নিয়ে কোনো প্রশ্ন নয়। এটি একেবারে দ্ব্যর্থহীনভাবে সব স্তর থেকে এসেছে, শুধুমাত্র ওই রাজাকারের আন্ডা বাচ্চা বলি আমি, তারা বাদে। হ্যাঁ, ভিন্ন মতের অনেক মানুষও কিন্তু বঙ্গবন্ধুর প্রতি কালকে অনেক শ্রদ্ধা নিবেদন করেছেন। এটি দেখে আপনার কি মনে হয় এই চক্রের মাথা খারাপ হয়ে গেছে? নতুন করে খারাপ হয়েছে, তবে আমি একটু সাবধান করতে চাই যে গতকাল বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা অনেক মানুষ দেখিয়েছে, এইটা দেখে খুশি হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ রাষ্ট্রতে আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারাই যখন ক্ষমতায় থেকেছে, আপনার মানে বিবেচনাহীনভাবে স্বাধীনতা বিরোধীদের বাড়তে দিয়েছে। হ্যাঁ, সেইখানে গত 1 বছরের নানান দুরবস্থায় সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে, এটা একদিক থেকে পজিটিভ। কিন্তু আমি এটা নিয়ে যে আপ্লুত ভাব দেখছি সেটা আমি অর্থ দেখি না। কারণ আপনি দেখেন গতকালও কিন্তু আমি জানি না পরে কেক টেক ওইভাবে কাটা হয়েছে কিনা, বেগম খালেদা জিয়া এবং ওনার সমর্থকরা কিন্তু আপনার কেক নিয়ে মানে কেকের বড় খবর ছড়িয়েছিল। হ্যাঁ, এর মধ্যে আবার খালেদা জিয়ার ইয়ে থেকে জানানো হয়েছে যে কেক কাটা হবে না, শুধু মিলাদ হবে। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া জন্মদিনের জন্য উপহার পাঠিয়েছিলেন। জন্মদিনের দেখুন, ওরা কিন্তু কেক নিয়ে অনেক কথা বলছিল, কিন্তু পরে দেখেছে যে মানুষ এটাকে ওইভাবে গ্রহণ করছে না। এটাও আমি পজিটিভ দেখবো যে কাজটা খালেদা জিয়া করেছেন। না 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 না, আমার মনে হয় এটা আপনার একটা একটু অন্যরকম ব্যাখ্যা হচ্ছে। কারণ আমি আগের দিন মানে পরশু 14 তারিখই খালেদা জিয়ার অফিস থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে কোনো কেক কাটা হবে না, শুধুমাত্র মিলাদ মাহফিল করা হবে। কিন্তু আপনি দেখেন গতকাল 32 নম্বরে বিএনপি তো যা কিছু হেনস্থা, মানুষকে অসম্মান করা, লাঞ্ছিত করা, মারপিট করা, কাউকে প্রবেশ করতে না দেয়া, এগুলি সব বিএনপির লোকেরা করেছে।
না, বিএনপির ওইটাকে আমি পজিটিভ দেখি। খালেদা জিয়া যদি কেক না কেটে থাকেন, এটা এটা আমি বলবো যে ওনার একটা, উনি এখানে একটা প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, কারণ কোনো মানুষই এটা পছন্দ করে না। আরেকটা হলো যে বেগম খালেদা জিয়ার আসলে অনেকগুলো জন্মদিন আছে, তো মানে কাগজে পত্রে উনি প্রকাশ করেছেন, এখন যদি সত্যিও যদি 15 তারিখ ওনার জন্মদিন হয়, কেউ এটা বিশ্বাস করবে না, তো এটাকে একটা রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে দেখবে। কিন্তু সেটার সাথে সাথে আওয়ামী লীগ তো, বিএনপি তো আবার 32 নাম্বার গিয়ে দখল করলো, তারেক জিয়াকে কি কি জানালো। তো সব মিলে যেটা হলো, দেখেন বাংলাদেশের এই যে বিএনপি যদি সত্যিকারের আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে থাকতো, তাহলে বাংলাদেশ কিন্তু তারা 21শে আগস্ট করতো না, এবং তারা আপনার 2006-এ, হ্যাঁ, সঠিকভাবে 2001-এ শেখ হাসিনা যেভাবে আপনার ক্ষমতা ছেড়েছিলেন, ঠিক সেইভাবে তারা 2006 ক্ষমতা ছাড়তো, তাহলে কিন্তু বাংলাদেশের এত এই গত যা যা হয়েছে এর মধ্যে এগুলো হওয়ার সুযোগ ছিল না। কিন্তু এই কাজগুলো তো শুরু করেছে বিএনপি। আপনি 2006-08-এ তারা ইলেকশন ম্যানিপুলেশনের চেষ্টা করেছে, যার ধারাবাহিকতা আমরা অনেক কিছু জানি, এবং 21শে আগস্ট, তারপরে আপনার অনেক ধরনের মানে এখান থেকে যদি বিএনপি সত্যি বেরিয়ে আসতে পারে, এইটা বাংলাদেশের জন্য ভালো হবে। কিন্তু বাংলাদেশের জন্য ভালো হতে হলে বিএনপিকেও একটা গণতান্ত্রিক শক্তি হিসাবে আপনার এই যে মানে সকল মানুষের প্রতি শ্রদ্ধা, তাদের তাদের উপর জঙ্গি এবং মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধীদের যে প্রভাব আমরা দেখি, সেখান থেকে তাদের বের হয়ে আসতে হবে। জি। আমি শেষ করব। খুব ছোট্ট করে আয়োজনটি করেছিলাম। ওই রাষ্ট্রপতির প্রসঙ্গে ফিরে আসি। আপনি জানেন যে আ আমেরিকান যেই বাংলাদেশের যেই আমেরিকান মানে চার্জ দ্য অ্যাফেয়ার্স রয়েছেন, তিনি প্রধান বিচারপতির সঙ্গে একটি নজিরবিহীনভাবে একটি বৈঠক করেছেন। বিভিন্ন জায়গায় খবর এসেছে যে প্রধান বিচারপতি আমেরিকান এম্বাসিতে গিয়েছেন। আ আবার আ উম বিভিন্ন জায়গায় বলছে যে না, চার্জ দ্য অ্যাফেয়ার্স তিনি প্রধান আ বিচারপতির সঙ্গে দেখা করতে গেছেন। হোয়াট এভার, মূল কথা হচ্ছে তাদের একটি বৈঠক হয়েছে। এমনকি এরকমও শোনা যাচ্ছে ওই বৈঠকে কি হয়েছে কেউ তো জানে না। কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। আপনি সিগনিফিক্যান্স গুলি দেখুন যে এইরকম একটি প্রস্তাব দেয়া হয়েছে কি হয় না আমি নিশ্চিত নই। কিন্তু এরকম একটা বৈঠক তো হয়েছে। সেই বৈঠক তো তারা শুধুমাত্র কেমন আছেন, ভালো আছি এই তো আলোচনা নয়। নিশ্চয়ই কোনো সিরিয়াস আলাপ আলোচনাই হয়েছে। কিন্তু খবরটি হচ্ছে যে তাকে রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে যেই গুঞ্জন আমরা দেখি এখন যে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে, এগুলির মধ্যে কোনো যোগসূত্র দেখছেন কিনা? থাকতে পারে, থাকতে পারে, এবং আমরা তো শুনেছি যে তাকে আগেও একবার বলা হয়েছিল যে প্রধান বিচারপতি তাকে রাষ্ট্রপতির পদ নেওয়ার জন্য, এবং উনি সেটা প্রত্যাখ্যান করেছেন। এবং এই প্রধান বিচারপতির অনেক মানে সে অনেক বিজ্ঞ ব্যক্তি বলে বিভিন্ন জায়গায় আমি শুনেছি। যদি সত্যিকারের আপনার ন্যূনতম বিজ্ঞতা থাকে, কেউ তো এই পদে যাবে না, একমাত্র আপনার শফিক বা জামাতি ইসলাম। এখন আপনার কোনো উপদেষ্টা যদি হয়, যদি আপনার হয়, এরা অত্যন্ত মানে আমি বলবো যে তাদের কোনো প্রজ্ঞা বলতে কিছু নেই, এবং নিজের নিরাপত্তা বলতে কিছু নেই। কারণ আমেরিকায় যে কোনো বিপদে তারা প্লেন উড়িয়ে চলে যায়, হ্যাঁ, এই লোকগুলা বিপদে পড়বে। তবে যে কোনো ধরনের আপনার প্রজ্ঞাবান বা বিচার বিবেচনা বোধ মানুষ থেকে রাষ্ট্রপতিও এরা পাবে না, এরা কোনো নতুন উপদেষ্টাও পাবে না। ইউনুসকেই ঘুরে ফিরে যারা আছে এদেরকেই করতে হবে, কারণ তারা তো অলরেডি বিপদে পড়ে গেছে। বিপদ বলতে আমি বলছি তারা আপনার এমন একটা অপরাধ করে ফেলেছে যেটার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এইটা তো একটা বড় বিপদ। আপনি হয়তো বলতে পারেন যে এগুলো অনেক পরের, কিন্তু কত পরের আমিও জানি। কিন্তু কথা হলো যে এই জিনিসটা ওদেরকে যতদিন ওরা বেঁচে থাকবে ততদিন তারা করবে। আর আপনি একটা কথা বলেছিলেন, ওই জিনিসটা মানে আসলে আমার ওইটা একটা যে দেখেন ইউনুস কিন্তু এই আবার প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আপনার জানাইলো জন্মদিনের শুভেচ্ছা, এবং বঙ্গবন্ধু নিয়ে কিছু বলে নাই। এটি কিন্তু ইউনুসের নতুন করে আর পরিচয় পাওয়ার কিছু নাই। অর্থাৎ ইউনুস যে কি জিনিস সেটা আমরা জানি, এবং ইউনুস প্রতি পদক্ষেপে সেটার সে প্রমাণ দিচ্ছে। তো আমি যেটা বুঝি আর কি, এদের সবার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ। এবং শোনা যায় যে আমেরিকাও নাকি এখন হয়ে গেছে। মানে আসলে তো আমি আপনাকে আগেও বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুস যেভাবে রাষ্ট্র দখল করেছে বা যেভাবে চালাচ্ছে, এই পদ্ধতিটা তাদের পছন্দ করার কোনো কারণ নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রেরও একটা পাবলিক ফেস আছে, সেই ফেসটাকেও কিন্তু ইউনুস অপমান করেছে। সুতরাং আপনি কসমেটিক
কিছু দেখানোর জন্য হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্তত ধমক টমক দিতে হচ্ছে ইউনূস বাহিনীকে, সেটা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। কিন্তু এরই মধ্যে আমরা শুনি যে আমেরিকার সঙ্গে যেই বাণিজ্য চুক্তিটা, একটা তো চুক্তি হয়েছে, রাইট? আপনি কি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন সেই চুক্তিতে এক্সাক্টলি কি, কি হয়েছে? কারণ আ আমরা আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে চট্টগ্রাম বন্দর তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আরো বেশ কিছু জিনিস তাদের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে। এমনকি আমার কাছে যেটি খুবই গুরুতর লাগে, যেটি নিয়ে আমি বাংলাদেশে থাকতে কাজ করেছিলাম, সেটি হচ্ছে যে বিভিন্ন বীজ, মানে সিড, মানে কৃষি পণ্যের যে বীজ, সেই বীজ আমরা আমেরিকা থেকে বাংলাদেশ আমদানি করবে, রাইট? এবং সেই বীজগুলো কিন্তু পুনরুৎপাদন হবে না। মানে ওই বীজগুলো আপনার কি বলে এটাকে, একটা হরমোন কাইন্ড অফ থিং, যেটা দিয়ে আপনি নতুন করে গাছ হবে না, যেগুলোর প্রোডাক্টিভিটি নাই। বুঝতে পেরেছেন? সেরকম বীজ আমদানি, মানে একটা সময়ে গিয়ে আমাদের যেমন কৃষকরা নিজেদের শস্য ফলিয়ে ওখান থেকে আবার বীজ সংগ্রহ করে রাখে পরের মৌসুমের জন্য। তো আমেরিকার সঙ্গে এমন একটি চুক্তি হয়েছে যে বাংলাদেশ আমেরিকা থেকে এই শস্য বীজগুলো তারা আমদানি করবে আমেরিকা থেকে, যেই শস্যের পুনরুৎপাদন নাই। কিন্তু এই চুক্তিটা কি বের হয়েছে, তারা যে চুক্তি করেছে? না, তারা তো এটা তো গোপনীয় চুক্তি, আপনি জানেন। একটা ছিল এর গোপনীয় আগেও চুক্তি, কিন্তু দেখুন, আমি এই জন্য বলছি জিনিসটা, এর আগেও আমি তখন বাংলাদেশে ছিলাম, তখন আপনার এরকম একটা চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশের সরকার সেটি, ওটা আওয়ামী লীগ সরকারের আমলে একদম প্রথম দিকে। জি, চুক্তি যেহেতু বের হয় নাই, কাজে আমি আইডিয়ার উপর বলতে পারছি না। তো আমি যেটা বলতে পারি সেটা হলো যে আপনার এই ইউনূস তার নিরাপত্তা ছাড়া কিছু কিন্তু দেখছে না, এবং এই চুক্তিতে বাংলাদেশের পোশাক খাত তারপরেও চ্যালেঞ্জের মধ্যেই পড়বে। এখন কি 20% বলছে, তো আপনার 20% নিয়েও বাংলাদেশের পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়বে, কারণ হলো অভ্যন্তরীণ বিনিয়োগ নাই, আপনার নানানভাবে আমদানি বন্ধ, এর মধ্যে অনেক শ্রমিক বেকার হয়ে গেছে, এর মধ্যে আপনার যদি 1%ও বাড়ে, আগে তো অনেক কম ছিল, তো সেইটা থেকে এটা এটা এমন কিছু না। প্রথম কথা হলো যে ইউনূসের মতো যারা সরকার চালায় এদেরকে আপনার একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ওর সাথে একটা চুক্তি করেছে বা এক ধরনের ইয়ে দিছে, কারণ হলো এরা মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েই বাংলাদেশ দখল করে আছে। কিন্তু যদি এদের উপর ভালো কনফিডেন্স থাকতো, যেটা ওরা করে দিতে পারবে বলে মার্কিন যুক্তরাষ্ট্র আশা করে, সেটা হলে তো তার নতুন করে কোনো শুল্ক বসানোরই কথা না। কিন্তু বসিয়েছে, এর মানে হলো ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রকেও খুশি রাখতে পারছে না, এবং যেভাবে বাংলাদেশের জঙ্গি উত্থান হয়েছে এইটা নিয়ে কোথাও না কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র আপনার আপনার এই দুশ্চিন্তার বিষয় আছে। কারণ হলো বাংলাদেশের এর আগেও কিন্তু অনেক জঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রে পার হয়েছে, কিন্তু সবচেয়ে ক্ষতি যেটা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ বা ছাত্ররা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আসতো, ওরা তো দেখবেন যে আর আগে 10 জন আসলে এখন হয়তো একজন যেতে পারবে, যার প্রচুর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ কিন্তু ভিসা দিচ্ছে না, ভিসা দিবে না, কোনো দেশই দিবে না ইউরোপ আমেরিকাতে। ইউনূস যে কত ধরনের ক্ষতি বাংলাদেশের করলো এইটাই আমরা তো মানুষদের জানাতে পারছি না। জানাতে পারছেন না কেন? জানাতে পারছি না বলতে আপনার কানেকশনের সমস্যা। মনে করেন যে দেখেন, আপনি এত সুন্দর সুন্দর প্রোগ্রাম করছেন, আপনার প্রোগ্রাম কত কত ভিউ হয় আপনি দেখেন। এরপরও আমরা এই যে ওই যে থ্রি স্টুজেস বললেন আপনি, ওরা একটা প্রোগ্রাম করলে কত ভিউ হয়। হ্যাঁ, এই জিনিসগুলো বুঝতে হবে। অর্থাৎ আজকে যদি বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দাঁড়ান, তার সাথে বিএনপি অন্যান্য দলও থাকবে, উনি কমপক্ষে 60% ভোট পাবেন। তার মানে এই যে 60% মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিতে রাজি, এই মানুষদের আপনার স্পিরিটটা তো আপ করার দায়িত্ব হলো পার্টি হিসাবে আওয়ামী লীগের। সুতরাং তাদেরকে কানেক্টেড করতে হবে, যেহেতু সোশ্যাল। কোথায় আওয়ামী লীগ? আমি তো আওয়ামী লীগের অস্তিত্বই দেখি না কোথাও, না সোশ্যাল মিডিয়ায়, না অন্য কোথাও। তারা কোথায়, ওইটাই আমার প্রশ্ন আর কি। কিন্তু এই ইন্টার কানেকশনটা তো হচ্ছে না আপনার। প্রতিটা মানুষ যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সহানুভূতিশীল হচ্ছে, তাদেরকে আপনি ধরে রাখতে হলে তো আপনি যা প্রচার করছেন, যা বলা হচ্ছে, এবং এই যে ইউনূস কি ক্ষতি করছে, হ্যাঁ, সন্ত্রাসীরা কি ক্ষতি করছে, এগুলো তো মানুষের মধ্যে আলোড়ন তুলতে হবে। হ্যাঁ, এই যে এই কাজটা করা দরকার, ওইটাই আমি বলতে চাচ্ছি আর কি। যারাই দেখেন কথা বলে আওয়ামী লীগের হয়ে বা মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে, তাদের বাণী কিন্তু খুব বেশি মানুষের কাছে পৌঁছায় না।
কিন্তু উল্টা দিকে সন্ত্রাসীদের বাণী কিন্তু দেখেন, আপনি হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট ফেসবুকে দিলে আপনি মানে, বা এখন মুক্তিযুদ্ধের পক্ষে একজন খুব যার ভিডিও বলুন, ফেসবুক বেশি চলে বলুন, তার যতটা ভিউ হয় ওদের শুধু ততটা রিয়াকশন হয়, লাইক লাভ, একটাতে 40-50 হাজার পর্যন্ত ভিউ হয়। তো আমি আওয়ামী লীগকে বলবো যে এই জিনিসগুলোর প্রতি তাদের দৃষ্টি দেওয়া উচিত। ইভেন তাদের নিজস্ব সোশ্যাল মিডিয়া ফর্মেরও কোনো কিন্তু প্রচার নাই। তো এইগুলো যদি তারা না করতে পারে, তারা দেশকে ইন্টারনেট দিল, আর এটা কি এই জন্য দিল যে এই ইন্টারনেটটা জামাত ব্যবহার করে সরকারকে ফেলে দিবে? আওয়ামী লীগ অনেক আনস্মার্ট। এত আনস্মার্ট হবে এটা আমি ভাবি নাই। মানে আমি জানি না, এরকম কেউ বলা ঠিক না। আনস্মার্টনেস না, এটা হলো যে আমার মনে হয় কনসেন্ট্রেশনটা তাদের জায়গা মতো নাই। এটা এমন কোনো কঠিন কাজ না, আপনার একেবারেই কঠিন কাজ না। এগুলাই যদি কঠিন হয় তাহলে তো আর রাষ্ট্র শাসন করার মানে সাদা আহ্লাদ হওয়া উচিত না। আমি শুনছিলাম যে আওয়ামী লীগের যে পেজ আছে সেখানেও যদি এটা কেউ লাইভ করে তারই ভিউ নাকি ৫-৭ হাজার হয়। আপনি শুনেছেন নাকি? মানে আওয়ামী লীগের যে ফেসবুক, জি। মাঝে মধ্যে তো যেটা আমার সবচেয়ে খারাপ লাগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভ করছে, ৫৫-৫৭ জন মানুষ শুনছে। এটা তো অন্তত আপনার মেজর ডালিম যখন করে তখন এত মানুষ শুনে কেন? তাহলে আওয়ামী লীগকে কানেকশনগুলো তৈরি করতে হবে না, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তৃতা দিবেন কমপক্ষে ৫ লাখ লোক শুনবে। সেই কাজগুলো হচ্ছে না এখন, সেই কাজগুলো তাদের তারা করা কি উচিত। আদৌ কোনো কাজ করছে বলে আপনার মনে হয়? আমি জানি না, কারণ আমি আইসোলেটেড থাকি, আমার এর সাথে তাদের কোনো ওইভাবে পরিচয় নাই বা সম্পর্কও নাই, বা আমিও তাদের ওটা না, কিন্তু তাদের অ্যাক্টিভিটিস গুলো তো আমি ফলো করি, এবং আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের যে অবস্থা, এখান থেকে বাংলাদেশ থেকে তুলে আনার জন্য শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, আর কেউ নাই। সুতরাং শেখ হাসিনার যারা রাজনৈতিক কর্মী তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। অর্থাৎ অ্যাক্টিভ কিছু আছে, যারা আছে খুবই, তারা জীবন প্রাণ দিচ্ছে, কিন্তু এটা অর্গানাইজড ওয়েতে কোনো একটা কেন্দ্রীয় জায়গা থেকে এটা স্প্রেড করার যেসব পলিসিগুলো নেওয়া দরকার সেটার উপস্থিতিটা নাই। যাই হোক, তাদের সিদ্ধান্ত নিশ্চয়ই তারা নিবে, তারা বুঝবে। আমি শেষ করব, শেষ প্রশ্নটা আপনাকে করছি। যদি মনে করেন কোনো কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, হোয়াট ইজ নেক্সট? নেক্সট, এটার রাষ্ট্রপতিকে অপসারণ করলে আরেকজনকে রাষ্ট্রপতি হিসাবে বসিয়ে দিবে। আপনার সুপ্রিম কোর্ট থেকে কোনো একটা কাগজ এনে বলবে যে এই রুলে, ওই সংবিধানের ওই ধারায় এটা আমরা করেছি। প্রথম কথা হলো এগুলো সব দেখেন, 5 আগস্ট থেকে বাংলাদেশে কিন্তু সাংবিধানিক কোনো আইন কানুনের বালাই নেই, যতই যা বলুক। এখন ওরা যা ইচ্ছা তা করে যাচ্ছে, কিন্তু কথা হলো যে রাষ্ট্রের যে কাজগুলা সেগুলা তো তারা করতে পারছে না। সুতরাং একজনকে, তবে আমার মনে হয় এটা এরা করবে না, কারণ হলো এতে ওরা কি মানে একমাত্র ইউনূসকে বা খালেদা জিয়াকে যদি বসাতে পারে, বাট চুপ্পু জিনিস শাহাবুদ্দিন ওনাকে ওরা ফেলবে কেন? সে তো কিছু করছে না, সে তো আপনার চুপ মেরে বসে আছে। সে তো এক ধরনের গৃহবন্দী বা নজরবন্দী। হ্যাঁ, এখানে নেক্সট বলতে কিছু নাই, নেক্সট ওরা যাই করে, কিন্তু ইলেকশন এবং এগুলো বিএনপির এজেন্ডা, এবং ওদের মাথায় কি ঘুরছে ওটা আসলে আপনার করা মুশকিল, মানে প্রেডিক্ট করা মুশকিল। আর আমি সাধারণত অ্যাডভান্স কিছু প্রেডিক্ট করি না, যেটা আমার অ্যান্টেনায় ধরা পড়ে না। আমরা যেটা বুঝতে পারছি মানে এনসিপি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে ছাত্রদের, তারা, ছাত্র মানে কি এই জঙ্গিদের আর কি, তারা চায় না নির্বাচনটি হোক। তো এখন ডক্টর ইউনূস আমরা বুঝতে পারছি তিনি বিএনপির দিকে দারুণভাবে মানে ঘেঁষে গেছেন, তিনি জামাতের পক্ষ ত্যাগ করে বলা যেতে পারে বিএনপির দিকে চলে গেছেন। তো যদি এই দলগুলো নির্বাচনে অংশ না নেয়, তারা এরই মধ্যে হুমকি দিয়েছে, জামাত সহ অন্যান্য দলগুলো হুমকি দিয়েছে যে তারা এখন ফেব্রুয়ারির নির্বাচন তারা চায় না, তারা পিআর চায়, হেন চায়, তেন চায়, অনেক ইয়ে আছে তাদের, রাইট? তো যদি নির্বাচন হয় আর এই দলগুলি অংশগ্রহণ না করে, তাহলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে? বিশাল চ্যালেঞ্জের মুখে পড়বে। কিন্তু আমার কথা হলো, এদেরকে নিয়েও নির্বাচন করলেও সেই নির্বাচন কোথাও বৈধতা পাবে না, যতক্ষণ না আপনার বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন যে সাপোর্ট, এই লোকগুলোকে আপনার নির্বাচনের অংশ না করলে এই নির্বাচনের কোনো ভ্যালু থাকবে না। আপনি দেখবেন 1 বছর 2 বছর পরে সব আবার উল্টোপাল্টা হয়ে যাবে। তবে ইউনূসের এক্সিস্টেন্সিয়াল প্রবলেম হয়ে গেছে। ইউনূস নিশ্চয়ই বিএনপির সাথে দর কষাকষি করবে সে রাষ্ট্রপতি হওয়ার জন্য,
অথবা এমন কোনো একটা পোস্টে যাওয়ার জন্য যাতে তার যে আপনার নিরাপত্তা নিয়ে যে ভ্যাকুয়ামটা সৃষ্টি হবে সেটা পূরণের ইউনূস চেষ্টা করবে। কিন্তু আলটিমেটলি যদি বিএনপিকে ক্ষমতায় বসানোর প্ল্যানে নির্বাচন করে, তাহলে আবার আমি এটাও বুঝি যে এই জামাত এনসিপির আলটিমেটলি এগুলো মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ আপনি জামাত এনসিপির যারা আছে সবাই আপনার সন্ত্রাসী, কিন্তু সংখ্যায় তো তারা কম, খুব কম, হয়তো আপনার 10-15% ম্যাক্সিমাম 20% হবে। এখানে এনসিপির কোনো সাপোর্টই নেই, এবং এনসিপি বলতে আলাদা কিছু নাই, এগুলা সবই আপনার একটা গোষ্ঠী, জামাত এনসিপি, এরা হলো স্বাধীনতা বিরোধী মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী। রাইট। তো এরা কি আর বিএনপির ভিতরে যাওয়ার তাদের আর কোনো চান্স আছে? কারণ তারা তো অলরেডি বিএনপির সঙ্গেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে, রাইট? এটা আমি মনে করি যে এখনো চান্স আছে। আলটিমেটলি হয়তো দেখা গেল বিএনপি এনসিপি কে আপনার তাদের সাথে একটা সিট বাটোয়ারা করলো, ওদের যেগুলা মূল সন্ত্রাসীগুলাকে হয়তো সংসদ সদস্য বানানোর জন্য বিএনপি আপনার যদি প্রতিজ্ঞা করে, তাহলে ওরা দেখবেন আবার ঠান্ডা হয়ে গেছে। এদের এখন মূল প্রবলেমটা হলো সার্ভাইভাল প্রবলেম। হ্যাঁ, এরা জানে যে এরা বেশি দিন বাঁচবে না। তো ওরা, একটা মানুষ যখন জানে যে আমি একটা অপরাধ করেছি যার শাস্তি মৃত্যুদণ্ড, সে সব ধরনের নিরাপত্তা বিধানের চেষ্টা করবে। এবং এনসিপির মূল সমস্যাটা হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে, এবং ইউনূসেরও সেটা, এবং ইউনূসের মন্ত্রিসভার বেশিরভাগ লোকেরও সেই প্রবলেমটা রয়ে গেছে। বুঝতে পেরেছি। তো এর থেকে পরিত্রাণ তারা কিভাবে করে পাবে? আছে কোনো পরিত্রাণের উপায়? না, পরিত্রাণ হলো সময় লিঙ্গার করা। আপনার মনে করেন যে এরা মৃত্যুদণ্ডের অপরাধ করে বসেছে, এই বিচারটা কবে হবে সেটা ওরা আপনার ট্রাই করবে যত পিছিয়ে দেয়া যায়। তার মধ্যে ইলেকশন ওদের একটা প্রজেক্ট, এক ধরনের গভর্নমেন্ট। প্রথম প্রজেক্ট তো এটাই যে ইলেকশন না হওয়া, দ্বিতীয় প্রজেক্ট ইলেকশন। কিন্তু আলটিমেটলি এগুলা করে বেশি দিন ওরা টিকতে পারবে না, এই জন্য যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। এইটাই ইউনূসকে খেয়ে ফেলবে, ইউনূসের কর্মই ইউনূসকে খেয়ে ফেলবে, আর কিচ্ছু লাগবে না। জি, বুঝতে পেরেছি। যাই হোক, ঘটনা কোন দিকে যায় নিশ্চয়ই আমরা তো চোখ রাখছি যেন